কল্পনা করুন এমন এক দেশের কথা যেখানে আপনার বলা প্রতিটি কথা, আপনার প্রতিটি নিঃশ্বাস, এমনকি আপনার চিন্তার উপরও সরকারের নজরদারি চলে। যেখানে রাষ্ট্রনেতার ছবির দিকে আঙুল তুললে শুধু আপনাকেই নয়, আপনার সন্তান এবং আপনার বাবা মাকেও পাঠানো হয় মৃত্যুদুয়ারে। হ্যাঁ, আমরা উত্তর কোরিয়ার কথা বলছি। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন, অন্ধকার এবং ভয়ঙ্কর এক স্বৈরাচারী রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত গত ৭০ বছরেরও বেশি সময় ধরে এই দেশটিকে আষ্টে বিষ্টে বেঁধে রেখেছে একটি মাত্র পরিবার, কিম পরিবার। এই ৭ দশকে উত্তর কোরিয়ায় ভয়াবহ সব দুর্ভিক্ষ এসেছে, লাখ লাখ মানুষ না খেয়ে মারা গেছে, অর্থনীতি পুরোপুরি ধসে পড়েছে, এমনকি গোটা বিশ্ব তাদের একঘরে করে রেখেছে। কিন্তু এত কিছুর পরও আজ পর্যন্ত কিম পরিবারের বিরুদ্ধে কোনো সফল গণ অভ্যুত্থান হয়নি, কোনো সামরিক বিদ্রোহ হয়নি। আপনার কি কখনো মনে প্রশ্ন জাগেনি যে দেশের মানুষ ঘাসের শিকড় খেয়ে বাঁচে, তারা কেন সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় না? কেন সেনাবাহিনীর বড় বড় জেনারেলরা ক্ষমতা দখল করে না? পশ্চিমারা তো কত দেশের সরকার পতন করল, কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে আমেরিকা বা সিআইএ কেন চরম ব্যর্থ? আজকের ভিডিওতে আমরা উত্তর কোরিয়ার সেই অন্ধকার ইতিহাসের পাতা উল্টাব। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার মূল ভিত্তি হল জুচে মতাদর্শ, যার সোজা অর্থ আমরা কারোর ওপর নির্ভরশীল নই এবং আমাদের নেতা ঈশ্বরের সমান। কিন্তু শুধু মতাদর্শ দিয়ে তো আর মানুষের ক্ষোভ দাবিয়ে রাখা যায় না, এর জন্য দরকার চরম নিষ্ঠুরতা। আর এই নিষ্ঠুরতায় কিম পরিবারের জুড়ি মেলা ভার। বিশেষ করে বর্তমান নেতা কিম জং উন যখন ক্ষমতায় আসেন, তখন তিনি ছিলেন একেবারেই তরুণ এবং অনভিজ্ঞ। তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর অনেকেই ভেবেছিল এই পুচকে ছোকরা হয়তো বেশি দিন টিকতে পারবে না। সেনাবাহিনীর প্রবীণ জেনারেলরা তাকে পেছন থেকে ছুরি মারার অপেক্ষায় ছিল। কিন্তু কিম জং উন যা করলেন তা ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক পলিটিক্যাল শুদ্ধি অভিযান বা পলিটিক্যাল পার্জ। কিম খুব ভালো করেই জানতেন ক্ষমতা ধরে রাখতে হলে নিজের ছায়াকেও বিশ্বাস করা যাবে না। তিনি ক্ষমতায় আসার পরপরই তার বাবার আমলের পলিট ব্যুরোর প্রায় ৮০% সদস্যকে কোনো না কোনো অজুহাতে সরিয়ে দেন। এমনকি নিজের রক্তকেও তিনি ছাড় দেননি। ২০১৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দিনের আলোতে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা করা হয় তার সৎ ভাই কিম জং নামকে। কেন? কারণ তিনি ছিলেন কিম পরিবারের আরেক উত্তরাধিকারী এবং তিনি রাজনৈতিক সংস্কারের পক্ষে কথা বলতেন। আর কিমের নিজের ফুপা জ্যাং সং থেক, যিনি আক্ষরিক অর্থেই কিমের রাজনৈতিক অভিভাবক ছিলেন, সেই ক্ষমতাবান ফুপাকেও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ২০১৩ সালে নির্মমভাবে মৃত্যুদণ্ড দেয়া হয়। শুধু তাই নয়, ২০১২ সালে এক উপপ্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল শুধু এই কারণে যে তিনি সরকারি শোক পালনের সময় মদ্যপান করে আনন্দ উল্লাস করেছিলেন। বুঝতেই পারছেন, যে দেশে খোদ সর্বোচ্চ নেতার ভাই বা ফুপার জীবনের কোনো গ্যারান্টি নেই, সেখানে কোনো সাধারণ জেনারেল অভ্যুত্থান করার সাহস কিভাবে পাবে? তবে এর মানে এই নয় যে কিম পরিবারকে সরানোর চেষ্টা কেউ কখনো করেনি। ইতিহাস ঘাটলে দেখা যায় বেশ কয়েকবার কিম সাম্রাজ্যের ভিত কেঁপে উঠেছিল। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল যুদ্ধ পরবর্তী সময়ে, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের আমলে। তখন কোরিয়ার কমিউনিস্ট পার্টির ভেতরে সোভিয়েতপন্থী এবং চীনপন্থী কিছু প্রভাবশালী নেতা ছিলেন, যারা সরাসরি মাও সেতুং বা সোভিয়েত ইউনিয়নের প্রতি অনুগত ছিলেন। ১৯৫৬ সালে যখন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ স্টালিনের নিষ্ঠুর নীতিগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, তখন কিম ইল সাংকেও মস্কোতে ডেকে পাঠানো হয়। আর ঠিক সেই সুযোগেই উত্তর কোরিয়ার ভেতরের ওই চীন ও সোভিয়েতপন্থী নেতারা কিমকে ক্ষমতাচ্যুত করার এক মাস্টার প্ল্যান সাজান। কিন্তু কিম ছিলেন আরও এক ধাপ এগিয়ে। তিনি দেশে ফিরেই ওই ষড়যন্ত্রকারীদের এমনভাবে দমন করেন যে তাদের অনেকেই ভয়ে চীন ও রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়। যারা দেশে ছিল তাদের ১৯৬০-এর মধ্যেই হয় মৃত্যুদণ্ড দেয়া হয়, নয়তো গুম করে ফেলা হয়। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ১৯৯০-এর দশকে। তখন উত্তর কোরিয়ায় চলছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ, যাকে তারা বলে দ্য আর্ডুয়াস মার্চ। মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে, রাস্তায় রাস্তায় লাশ। ধারণা করা হয় ওই সময় প্রায় ১০ থেকে ৩০ লাখ মানুষ অনাহারে মারা গেছে। ইতিহাস বলে মানুষের পেটে যখন খাবার থাকে না, তখনই সবচেয়ে বড় বিপ্লবগুলো হয়। উত্তর কোরিয়াতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ১৯৯৫ সালে চুংজিন প্রদেশে অবস্থিত সেনাবাহিনীর ৬ষ্ঠ কোর এক চূড়ান্ত সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করে। পরিকল্পনাটি ছিল সিনেমার গল্পের মতো।
ষষ্ঠ কোরের জেনারেলরা ঠিক করেছিলেন তারা চুংজিনের যোগাযোগ কেন্দ্র, বন্দর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর দখল নেবেন। এরপর সপ্তম কোরকে সাথে নিয়ে সোজা রাজধানী পিয়ংইয়াংয়ের দিকে মার্চ করবেন এবং কিম জং ইলকে ক্ষমতাচ্যুত করবেন। কিন্তু দেওয়ালেরও কান থাকে, আর উত্তর কোরিয়ায় তো দেওয়ালের চোখও আছে। ষষ্ঠ কোরের প্রধানই নিজেই বিশ্বাসঘাতকতা করে এই মাস্টার প্ল্যান ফাঁস করে দেন জাতীয় নিরাপত্তা বিভাগের কাছে। ফলস্বরূপ অভ্যুত্থান শুরু হওয়ার আগেই সবাইকে গ্রেফতার করা হয়। প্রায় 400 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে একসাথে মৃত্যুদণ্ড দেয়া হয়। সেই সাথে গোটা ষষ্ঠ কোরকেই চিরতরে বিলুপ্ত করে দেয়া হয়। এই চরম নিষ্ঠুরতার পর থেকে আজ পর্যন্ত উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায়নি। এখন আপনার মনে হতে পারে সেনাবাহিনী না পারুক, সাধারণ মানুষ কেন রাস্তায় নেমে আসে না? এর সবচেয়ে বড় কারণ হল উত্তর কোরিয়ার কুখ্যাত 3 জেনারেশন রুল বা 3 প্রজন্মের শাস্তির আইন। ধরুন আপনি উত্তর কোরিয়ার একজন সাধারণ নাগরিক, আপনি সরকারের বিরুদ্ধে একটিও কথা বললেন। শাস্তি হিসেবে শুধু আপনাকেই নয়, আপনার বাবা মা এবং আপনার নিষ্পাপ সন্তানকেও গ্রেফতার করে কুখ্যাত লেবার ক্যাম্পে বা শ্রম শিবিরে পাঠিয়ে দেয়া হবে, যেখানে মৃত্যু ছাড়া আর কোনো মুক্তি নেই। আপনার ভুলের জন্য আপনার আদরের সন্তান আজীবন দাসত্ব করবে, এই ভয়ঙ্কর মানসিক চাপই উত্তর কোরিয়ার মানুষকে দাস বানিয়ে রেখেছে। তাহলে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব কেন চুপ? তারা তো ইরাক, লিবিয়া বা আফগানিস্তানে ঠিকই সরকার পতন করেছে। কারণটা শুনলে অবাক হবেন। উত্তর কোরিয়া আসলে পশ্চিমাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। প্রথমত, উত্তর কোরিয়া পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন দেশ। সিআইএ বা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো চাইলেও সেখানে গণতন্ত্রপন্থী কোনো এনজিও বা সংগঠন তৈরি করে বিপ্লব উস্কে দিতে পারে না, যেটা তারা সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় বা অন্যান্য দেশে করেছিল। দ্বিতীয়ত, কিম জং উন খুব ভালো করেই জানেন তার তুরুপের তাস কোনটি: পারমাণবিক অস্ত্র। শুধু পারমাণবিক অস্ত্রই নয়, উত্তর কোরিয়ার কাছে রয়েছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী, প্রায় 12 লাখ সৈন্য, রয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক ও জৈব অস্ত্র। সবচেয়ে ভয়ের কারণ হল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দিকে তাক আছে উত্তর কোরিয়ার হাজার হাজার দূরপাল্লার কামান বা আর্টিলারি। আমেরিকা যদি আজ উত্তর কোরিয়ায় হামলা চালায়, তাহলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিউল শহর এক আক্ষরিক ধ্বংসস্তূপে পরিণত হবে। আর এর সাথে যদি চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরা কিমের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে পড়ে, তাহলে সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আর ঠিক এই ভয়ের কারণেই আমেরিকা কখনো সরাসরি উত্তর কোরিয়ায় সামরিক হস্তক্ষেপ করার সাহস দেখায়নি। তবে এর মানে এই নয় যে এই একনায়কতন্ত্রের কোনো শেষ নেই। উত্তর কোরিয়ার আকাশে কি কোনোদিন স্বাধীনতার সূর্য উঠবে না? বিশেষজ্ঞরা বলছেন, খুব সূক্ষ্ম হলেও কিম পরিবারের লোহার দেওয়ালে কিছু ফাটল ধরতে শুরু করেছে। বর্তমানে উত্তর কোরিয়ার অর্থনীতি ইতিহাসের সবচেয়ে তলানিতে অবস্থান করছে। জিডিপির প্রায় 30% তারা ব্যয় করছে শুধু সামরিক খাতে, অথচ মানুষ খেতে পারছে না। সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্ষমতার উত্তরাধিকার নিয়ে। কিম জং উন ইদানিং বিভিন্ন সামরিক অনুষ্ঠানে তার ছোট মেয়ে কিম জু আয়েকে সাথে নিয়ে আসছেন। অনেকেই ধারণা করছেন এই মেয়েই হতে যাচ্ছে উত্তর কোরিয়ার পরবর্তী সুপ্রিম লিডার। কিন্তু প্রশ্ন হল, উত্তর কোরিয়ার চরম পুরুষতান্ত্রিক ও রক্ষণশীল সামরিক জেনারেলরা কি একজন অল্পবয়সী মেয়ের নেতৃত্ব মেনে নেবে, নাকি এটাই হবে কিম পরিবারের পতনের সবচেয়ে বড় কারণ? ভূ রাজনীতির হিসেব নিকাশ অত্যন্ত জটিল। একদিকে পুতিনের সাথে কিমের নতুন দোস্তি, অন্যদিকে চীনের প্রচ্ছন্ন সমর্থন। এই সব কিছু মিলিয়ে উত্তর কোরিয়া এক জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর বসে আছে। এই আগ্নেয়গিরি কবে বিস্ফোরিত হবে, নাকি কিম পরিবার এভাবেই যুগের পর যুগ রাজত্ব করে যাবে, তা হয়তো কেবল সময়ই বলে দেবে। উত্তর কোরিয়ার এই রুদ্ধশ্বাস ইতিহাস আপনার কাছে কেমন লাগলো? কিম সাম্রাজ্যের পতন কি আদৌ সম্ভব বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।